দর্শক দেখছেন এটি নিউজ। প্রণব সহপু আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। সকাল থেকে যারা আমাদের আয়োজন দেখছেন নিশ্চয়ই খেয়াল করেছেন স্বাস্থ্যমন্ত্রী প্রতিবেদনটি আমরা বারবার দেখাচ্ছিলাম যে একদম রাজধানীর কাছাকাছি চলে এসেছে এই ইন্ডিয়ান ভেরিয়েন্টের কথা আমরা বারবার প্রচার করছিলাম, এবং যে বিষয়টি সবাই বলছেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে একেবারে সচেতন হওয়া ছাড়া আমাদের কিন্তু আর তেমন কিছু করার নেই। এটি একটি দিক। পাশাপাশি আমাদের স্থানীয় প্রশাসন এবং মাঠ পর্যায়ের পুলিশ প্রশাসন যারা আছেন তারা কিন্তু নিরলসভাবে চেষ্টা করে ভারতের তুলনায় অনেক বেশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন। এই কথা কিন্তু আমাদের বলতেই হবে। আমরা এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই। আমরা এই মুহূর্তে সময় হলো আমাদের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টের। দর্শক, আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা আমন্ত্রণ জানিয়েছি খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, আমরা আমন্ত্রণ জানিয়েছি পুলিশ সুপার যশোর প্রলয় কুমার জোয়ারদার, এবং আমন্ত্রণ জানিয়েছি পুলিশ সুপার সিলেট মোহাম্মদ ফরিদ উদ্দিনকে। আপনাদের প্রত্যেককে কৃতজ্ঞতা অভিনন্দন জানাতে চাই। এবং আমার কাছে যেটি মনে হয়েছে যে বিশেষ করে বিশেষজ্ঞরা বলছেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে একটা ঢেউ, আমরা দ্বিতীয় ওয়েভ বলি আর তৃতীয় ওয়েভ বলি, সেটার কিন্তু আসতে যাচ্ছে। সামনে কোরবানির হাট রয়েছে এবং এটাকে কেন্দ্র করে পরিস্থিতি যেন নিয়ন্ত্রণ থাকে সেটার দিকে সরকারের একটা বিষয় রয়েছে। আবার বিশেষ করে গতকালকে যে প্রজ্ঞাপনটি জারি হয়েছে, নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন যে স্থানীয় প্রশাসন তারা যদি প্রয়োজন মনে করেন যে এই সমস্ত এলাকায় লকডাউন করা যাবে বা কঠোর বিধিনিষেধ করা উচিত হবে, তারা কিন্তু সেটি সিদ্ধান্তটি নিয়ে নিতে পারেন, অর্থাৎ তাদের উপরও কিন্তু ভার রয়েছে। আমরা শুরুতেই খুলনা জেলা প্রশাসক যিনি আছেন মোহাম্মদ হেলাল হোসেন, তার মাধ্যমে শুরু করতে চাই যে খুলনার পরিস্থিতি কিন্তু খুবই ভালো আমি বলবো, এবং বা আমাদের সঙ্গে যারা আছেন প্রত্যেকেরই এলাকার পরিস্থিতি খুবই ভালো, নিয়ন্ত্রিত। এটা কি আগের থেকে নজরদারি আপনাদের ছিল বলেই কি পরিস্থিতি ভালো, এই কথা বলতে পারবো? হেলাল হোসেন কি যুক্ত করবেন? আনমিউট করে কথা বলবেন। ধন্যবাদ আপনাকে। আমি আপনি যেটা বলেছেন যে বন্যা করোনা পরিস্থিতি বরাবরই আমরা এখানের সকল সরকারি কর্মকর্তা আমাদের বিশেষ করে সিভিল সার্জন এবং এখানে খুলনা মেডিকেল কলেজ এবং শেখ আবু নাসের হসপিটালের সম্মানিত পরিচালক সহ আমাদের সিটি মেয়র এবং রাজনৈতিক জনপ্রতিনিধি সকলের সমন্বয়ে আমরা এখানে সরকারের যে নির্দেশনা, বিশেষ করে স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করা, আমরা চেষ্টা করেছি এবং ভালোই রাখতে সক্ষম হয়েছি। এবং আমাদের এখানে যেহেতু বিভাগীয় শহর এবং আমাদের সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এখানে প্রপারলি স্বাস্থ্যবিধি প্রতিপালন করার ক্ষেত্রে প্রতিনিয়ত আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা মোবাইল কোর্টের মাধ্যমে এবং স্থানীয় জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ এবং ক্ষেত্র বিশেষে আনসার সদস্যদের নিয়ে আমরা এই কাজগুলি করতে পেরেছি বলে আমরা মনে করি এখনো পর্যন্ত খুলনার করোনা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। তবে রিসেন্টলি যে জিনিসটি আপনারা পত্র-পত্রিকার মাধ্যমে প্রায়ই আসছে যে সীমান্তবর্তী জেলাগুলোর মধ্যে খুলনা একটি জেলা, সেগুলাতে করোনা পরিস্থিতি বাড়ছে বলে মিডিয়াতে আসছে। তবে হ্যাঁ, কিছুটা আগের তুলনায় বাড়ছে, যেটা আমাদের এখানে যশোর সীমান্তে দিয়ে যারা অফিসিয়ালি আসছে, সেটা যশোরের স্থানীয় করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির, বিশেষ করে যশোরের সম্মানিত এসপি সাহেব এবং জেলা প্রশাসক সাহেব দুজনে ওনার কঠোর পরিশ্রম করে সেগুলি ওখানে মেনটেন করে পার্শ্ববর্তী জেলাগুলোর সহায়তা নিয়ে আমরা সেগুলি হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেছি। কিন্তু এবং সেটা 14 দিন পরে আমরা তাদেরকে টেস্ট করে যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা তাদেরকে ছেড়ে দিচ্ছি। কিন্তু মূল প্রবলেম যেটা ইদানিং দেখা যাচ্ছে এই অঞ্চলগুলোতে, যেহেতু সীমান্তবর্তী জেলা, সীমান্তে অনেকে অবৈধভাবে এই জেলাগুলোতে ঢুকে পড়ছে। কিছুদিন পরে দেখা যাচ্ছে স্থানীয় ইউনো সাহেব, স্থানীয় ওসি সাহেব বলে, স্যার অমুক ইন্ডিয়া থেকে আসছে এবং সে জনগণের সাথে মিশছে। ইভেন এমনকি কিছু কিছু লোকজন যখন ধরা পড়ছে, তারা বলে আমি যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে আসছি, বাট আমার পাসপোর্টে সিল মারেনি। তো এখন এই যে বোকার মতো কথা বলতে, অর্থাৎ সে কিন্তু পাসপোর্ট ছিল, যখন শুনছে যে যশোর
সীমান্তে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করছে 14 দিন। এই জন্য আসলে সে ওই প্রপারলি না এসে অবৈধ পথে আসছে। এখন যখন আমাদের নজরে পড়ছে এখন বলে যে, "না আমি তো নিকট দিয়ে আসছি কিন্তু আমার পাসপোর্টে ভুলে সিল মারেনি।" কারণ এগুলি যারা হয়তো আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। এরা এই অবৈধভাবে মেলামেশার কারণে আমাদের আসলে করোনা পরিস্থিতিটা কিছুটা বৃদ্ধি পেয়েছে। কারণ তারা অবাধে জনগণের সাথে মেলামেশা জি, করছে। আমি একটু এগুলি যেতে চাই পুলিশ সুপার যশোর প্রণয় কুমার জোয়ারদার রয়েছেন। আমরা দেখেছি বিশেষ করে রাজশাহীর পরিস্থিতি বা চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরুটা আমরা যেটা দেখলাম, রাজশাহীর পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছে এবং স্বাস্থ্যমন্ত্রী গতকালকে তো বললেনই যে একেবারে এই দিক দিয়ে মানিকগঞ্জ আর ওই দিক দিয়ে নোয়াখালী পর্যন্ত ইন্ডিয়ান ভেরিয়েন্ট আমরা দেখছি পাওয়া যাচ্ছে। এ ধরনের বিষয়গুলো রয়েছে। শুরু থেকেই দেখেছি বিশেষ করে যশোর সীমান্ত, বেনাপোল সীমান্ত দিয়ে অনেক বেশি যাতায়াত, লোক, পণ্য পরিবহন সবকিছুই থাকতে চলছে, কিন্তু একটা কঠোর নজরদারি শুরু থেকেই ছিল, যে কারণে খুব কাছে হওয়া সত্ত্বেও এইসব অঞ্চলে কিন্তু করোনার বিস্তারটা তেমন একটা হয়নি। এই অভিজ্ঞতা অন্যান্য সীমান্ত শহরগুলোতে কাজে লাগানো উচিত কিনা, প্রণয় আপনি কি যুক্ত করবেন? ধন্যবাদ প্রণব সাহা। আপনি প্রতিনিয়তই, আমরা করোনার দ্বিতীয় ফেজে আছি। প্রথম ফেজ থেকে আমি যখন নরসিংদীতে ছিলাম, সব সময় সরকারের যে উদ্বেগ, বিশ্ব মানবতার যে উদ্বেগ, মানে তার সাথে এটিএন নিউজের প্রণব সাহাকে আমরা সবসময় দেখি। আপনি যথার্থই বলেছেন, গত 26শে এপ্রিল যখন দ্বিতীয় ফেজে সীমান্ত লকডাউনের কথা আসে, বিশেষ করে ডেল্টা ভেরিয়েন্ট বা ইন্ডিয়া ভেরিয়েন্ট আমরা যেভাবেই ব্যাখ্যা করি না কেন, তখন কিন্তু শুরুতেই যশোরের উপর আসে। আমরা 26 তারিখে কিন্তু জেলা প্রশাসক, সিভিল সার্জন এবং আমরা গিয়ে এখানে মিটিং করেছি। আজকের পরিস্থিতি বলে আমি একটু ব্যাকে যাচ্ছি। দেখুন, এই মুহূর্তে যশোরে গত 7 দিনে যদি স্ট্যাটিস্টিক দেখি, অন এন এভারেজ আমরা একদিন বাড়ে একদিন কমে, অন এন এভারেজ 37%। বর্তমান বাস্তবতায় সরকারি নির্দেশনার পাশাপাশি স্থানীয় প্রশাসনকে যেহেতু বলা হয়েছে বাস্তবতা নিরিখে সিদ্ধান্ত নেওয়ার জন্য, আমরা গত 10 তারিখ থেকে অভয়নগর পৌরসভা এবং যশোর সদর পৌরসভা সর্বাত্মক আমরা কঠোর বিধি, আমরা লকডাউন বলছি না, কঠোর বিধিনিষেধ আরোপ করছি। যেমন প্রচলিত বিধিনিষেধের পাশাপাশি আমরা সমস্ত দোকানপাট, শপিং মল বন্ধ করে দিচ্ছি। মসজিদে একটা নিয়ন্ত্রণ, রিক্সা একজন যাবে, আপনার এই অটো রিক্সায় 2 জন যাবে, টেক ওয়ে থাকবে, সরাসরি কেউ খাবার দোকানে যেতে পারে না, এইরকম বিধিনিষেধ আরোপ করেছি। গত কালকে থেকে বেনাপুলের বাজার, সারসা একটি ইউনিয়ন এবং জিকরগাছা পৌরসভাকে আমরা অন্তর্ভুক্ত করেছি, পাশাপাশি যশোর সদরের 4টি ইউনিয়নকে। আমরা দেখেছি গত 7 দিনে যে ট্রেন্ড মোরলেস সেম, 30 অন এন এভারেজ 37%। আপনি যেটি বলেছেন কেন এমনটি হয়েছে, আমরা সরকারি নির্দেশনা বাস্তবায়নের জন্য 26শে এপ্রিল সরকার যখন ঘোষণা করে, তখনই একেবারে বন্দরের যে কর্তৃপক্ষ, কাস্টমস, বিজিবি, আমাদের বন্দর কর্তৃপক্ষ জানেন একটা আছে, সমস্ত মালিক, শ্রমিক থেকে শুরু করে স্থানীয় প্রশাসন, আমরা তো জেলা প্রশাসক, সিভিল সার্জন, আমি সহ, আমরা সমস্ত স্টেক হোল্ডারদের নিয়ে, যেহেতু আমাদের পূর্ব অভিজ্ঞতা ছিল সবারই, আমরা জানি 1 বছর যাবত ডিল করেছি। এখানে পরিবহনের ক্ষেত্রে এসওপিটা কি হবে, প্রত্যাগতদের ক্ষেত্রে কি হবে, ইন্ডিয়ান ট্রাক থেকে মালামাল লোড আনলোড আমরা যখন রপ্তানি করি কি হবে, এই বিষয়গুলো আমরা একটা শুরু থেকেই আমরা কিন্তু অ্যান্টিসিপেট করে, অপারেশনাল প্ল্যান করে কিভাবে আমরা বাস্তবায়ন করব সেটা করতে পেরেছি। যেমন আপনি যদি আমাকে একটু সময় দেন আমি বলি, যেহেতু যশোর থেকে শুরু হয়েছে, আমি শুরুতেই বলছি, অদ্যাবধি 5265 জন গত এক মাস 17 দিনে আসছে। বাংলাদেশের অন্য কোনো বর্ডার দিয়ে কিন্তু আসে নাই। সেই তুলনায় কিন্তু আপনি বলেছেন আমরা যথেষ্ট নিয়ন্ত্রণের মধ্যে আছি। খুলনা জেলা প্রশাসক এখানে আছেন, সিলেটের এসপি আছেন, প্রত্যেকের অবস্থান থেকে কাজ করছে। যে খুলনায় আমাদের আরেকটা অ্যাপ্রোচ আছে, খুলনার বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, এবং আমাদের যে খুলনা অঞ্চলেও কিন্তু খুলনা মডেল এবং যশোর অ্যাপ্রোচ বলা হয়। সেই ক্ষেত্রে আমরা যেটা করি, শুরুতেই যখন বিদেশি প্রত্যাগত একজন আসে, আমাকে একটু সময় দিবেন কারণ এখান থেকে যেহেতু চেইনটা, শুরুতেই যখন আসে, আসার পরে বিজেপির একটা প্রাথমিক চেকিং আছে, তারপরে আমাদের যে মেডিকেল বোর্ড আছে, মেডিকেল টিম আছে, সেই টিম 2টা ভাগে বিভক্ত। তারা নরমাল রোগী যদি থাকে বা প্রত্যাগত থাকে তাহলে ইমিগ্রেশনে পাঠিয়ে দেয়, যদি টার্সিয়ারি লেভেলে হয় মেডিকেল বোর্ডকে রেফার করে, মেডিকেল বোর্ড প্রয়োজন অনুসারে কোথায় রেফার করবে সেটা করে। ইমিগ্রেশনে আসার পরে এখানে প্রাথমিক সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে 15 জন বা 20 জন করে ক্লাস্টার করে, আমরা জানেন প্রথম 5 দিন যশোরে যারা আসছে কোয়ারেন্টাইন করেছে,
পরে আমরা যশোরের পাশে যে খুলনা জেলা প্রশাসক আছেন, একটি বড় অংশ কিন্তু আমরা 5টি এই 5200 আমাদের যে এসটিএফ পর্যন্ত, এরপর 2/3 যশোরে আমরা কোয়ারেন্টাইন করেছি, আর পার্শ্ববর্তী 5টি জেলায় কিন্তু আমরা করেছি, খুলনা সহ। এই ক্ষেত্রে আমরা নিজে পরিবহন ভাড়া করে আমাদের একেবারে পুলিশ স্কোয়াড সহ প্রশাসনের যদি খুলনা পাঠিয়েছি, তাহলে খুলনার জেলা প্রশাসনের সাথে পুলিশের সাথে যোগাযোগ করে আমরা নিজস্ব ব্যবস্থাপনা যাতে কোনো ধরনের ব্যত্যয় না হয়, মানে বাইরে যাতে প্রত্যাগতরা যেতে না পারে। আপনারা জানেন প্রথম দিকে একটু মিসহেপ হয়েছিল, 10 জন রোগী পালিয়েছিল। 6 ঘন্টার মধ্যে আমরা কিন্তু 7টি জেলায় মানে অনেকটা জটিল অপারেশন করে তাদের কিন্তু কোয়ারেন্টাইন করতে বাধ্য করেছি। আমরা জানি, আমরা সবাই জানি, শুরুতে আপনি বলেছেন আমরা জানি কিন্তু মানি না, আমরা সবাই বলি কিন্তু করতে চাই না। গতকালকেও দেখলাম একটি মানে স্বনামধন্য চ্যানেলে 77% বেনাপুলে, আসলে ঠিক না। বিষয়টা হচ্ছে অন এন এভারেজ 37%, কোনদিন হয়তো 42% হয়, কোনদিন আবার 26% হয়। আমি গত 7 দিনের স্ট্যাটিস্টিক্স আমার কাছে আছে। তবে আমি আপনাকে যেটা বলবো, আপনি সবসময় ইতিবাচক ভাবে দেখেন সরকারি নির্দেশনা বাস্তবায়নের জন্য সরকারের যে আমি বলবো যে কঠোর তাগিদ এবং নিয়ন্ত্রণ আমাদের উপর যে ধরনের ইনস্ট্রাকশন বা তাগিদ থাকে, আমরা মাঠ প্রশাসনে যারা জেলা প্রশাসক। প্রণয় ভাই, আপনার কাছে আবারও আসবো। আমার সঙ্গে যেমনটা বলছিলাম যে আমার সঙ্গে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন তিনি আছেন, তার কাছে একটু যাব, বা আমি এই অনুষ্ঠানে বসার আগে আমাদের যারা এই বিশেষ করে জনপ্রশাসনের যারা নীতি নির্ধারক তাদের একজনের সঙ্গে কথা হচ্ছিলেন, এবং তাকে আমি যেমনটা বলেছিলাম যে একেবারে যারা মাঠ পর্যায়ে প্রশাসনের কর্মকাণ্ড বাস্তবায়ন করেন তারা অপেক্ষাকৃত অনেক তরুণ, এটা আমার কাছে মনে হয়। তো এই যে লকডাউন দেওয়ার বিষয়টি একেবারে তাদের উপরে ছেড়ে দেয়া, কারণ স্থানীয়ভাবে রাজনীতিবিদরা থাকেন, সেখানে ব্যবসায়ীরা থাকেন, তারা একটু প্রভাব বিস্তার করতে চাইবেন যে লকডাউন কটা দিন পরে হলে ভালো, বা সামনে কোরবানির হাট আছে, সেটা নিয়েও একটু পরিস্থিতি খারাপ হতে পারে। এবং সেই সংশ্লিষ্ট নীতি নির্ধারক জনপ্রশাসক তিনি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছেন, আমাদের এই ভাইব্রেন্ট এই শব্দটি তিনি ব্যবহার করেছেন, যে যারা করছেন তারা অনেক বেশি বিচক্ষণ, অর্থাৎ যারা যে কোনো মুহূর্তে কোনো পরিস্থিতির অবনতি ঘটাতে চাইলে আমাদের এই প্রশাসনের যে দক্ষতা সেটা দিয়েই তারা মোকাবেলা করেন। আমার জন্য সেটা অনেক গর্বের যে অনেক ভালোভাবে তিনি ব্যাখ্যা করছিলেন, হয়তো আমরা তাকেও পেতে পারি। তেমনটা ফরিদ ভাই, সামনে তো কোরবানির ঈদ রয়েছেন, এটাই আবার একটু পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা আপনি দেখছেন কিনা, কি মনে হয় ফরিদ উদ্দিন? ধন্যবাদ আপনাকে। প্রবাসী অধ্যুষিত সিলেট এবং পূর্ণভূমি সিলেট থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। আপনি জানেন এই সিলেট একটা প্রবাসী অধ্যুষিত জায়গা হওয়ার কারণে এখানে স্থানীয় যে সিটিজেন আছেন তারা অত্যন্ত সচেতন। পাশাপাশি এখানে সিভিল সোসাইটি যারা আছেন এবং এখানে মিডিয়া কর্মী, তারা সমন্বিতভাবেই কিন্তু আমাদের যখন করোনা প্রথম ঢেউ এসেছিল তখন কিন্তু সিলেট বাংলাদেশের মধ্যে প্রথম আগে লকডাউন হয়েছিল জেলাটা। সেই হিসাবে আমরা জনপ্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব সবাইকে নিয়ে আমরা ভালোভাবে সেই সময়টা মোকাবেলা করেছিলাম। আপনাকে শুধু একটু স্ট্যাটিস্টিক্স দেই, আমাদের এই মুহূর্তে সীমান্তবর্তী জেলা হলেও আমাদের আজকে সংক্রমণের রেট হলো 14%, এবং টেস্টও যে আমাদের জেলায় খুব একটা বেশি তা না। আজকে 398 জনের টেস্টের মধ্যে 58 জন শনাক্ত হয়েছে। মোর ইন্টারেস্টিংলি গত মাস থেকে এই পর্যন্ত আমাদের জেলায় ইন্ডিয়া থেকে বিভিন্ন কারণে যারা গিয়েছিলেন আমাদের দেশের নাগরিক 31 জন মাত্র আসছেন। আমাদের এসপি যশোর মহোদয় বলছিলেন কি বিশাল সংখ্যক লোক ওই পাশ দিয়ে ওনার এলাকা দিয়ে ইন্ডিয়া থেকে এসছেন, বাট আমাদের এদিক দিয়ে কম্পারেটিভলি কম আসার কারণে আমরা একটু কমফোর্ট জোনে আছি বলে আমার কাছে মনে হলো। 31 জন যারা আসছিল তাদেরকে আমরা টেস্ট করিয়েছি, তাদেরকে কোয়ারেন্টাইন করা হয়েছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমরা দেখেছি সেখানে কোনো ইন্ডিয়ান ভেরিয়েন্ট এখনো পর্যন্ত সিলেটে শনাক্ত হয়নি। তো সেই হিসাবে আমরা বলবো যে জানুয়ারি মাসে যেমন আমাদের সংক্রমণ রেট ছিল আপনার 5%, এরপরে ফেব্রুয়ারিতে একটু 6% 7% হয়েছিল। আজকে এপ্রিল মাসে এবং মে মাসে দেখা গেছে 18-21% হয়েছে। বাট এই মুহূর্তে আমি বলবো গত কয়েকদিনের স্ট্যাটিস্টিক্স হচ্ছে আমাদের মাত্র 14%। আমরা এটাকে আরো নিচে নামিয়ে আসতে চাই। এবং আপনি যেমনটা বলছিলেন আমাদের সামনে কোরবানি ঈদ আছে, সেই উপলক্ষে এটা বাড়তে পারে কিনা, আমি বলতে চাচ্ছি
আমরা সিভিল সোসাইটি, আমরা জনপ্রতিনিধি এবং মাঠ পর্যায়ে আমাদের যে প্রশাসনিক কর্মকর্তারা আছেন, ইতিমধ্যেই এই সামনে যে রমজান কোরবানি ঈদ আছে সেটাকে কিভাবে মোকাবেলা করতে হবে সেই জন্য কিন্তু আমরা সচেষ্ট আছি। ইতিমধ্যে আমরা জানেন যে এই জেলার মধ্যে 3টা ল্যান্ড পোর্ট রয়েছে, একটা হলো তামাবিল, একটা হলো শেওলা এবং একটা জকিগঞ্জ। এই 3টা সীমান্ত দিয়ে সমস্ত আমদানি রপ্তানি বন্ধ আছে, কোনো মানুষ আসা যাওয়া করছে না। আমরা স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং বিজিবির সাথে সমন্বয় করে সেখানেও যেন অন্যান্য যেমন চোরা কারবারি বা অবৈধ পথে যে সমস্ত লোকজন ইন্ডিয়াতে আসে যাওয়া আসা করে এদেরকে চেক দেওয়ার জন্য আমরা কাজ করছি। আমরা চাচ্ছি যে কোনো মূল্যে সীমান্তটা পুরোপুরি সিল থাকলে, এবং আপনি জানেন যে রমজানের কোরবানির সময় ইন্ডিয়া থেকে গরু আসে, সেটাও যেন আবার না আসতে পারে, কোনোভাবেই যেন চোরা কারবারিরও যেন কোনো সুযোগ নাই। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আমি বলবো যে আমাদের যে পর্যটন স্পট গুলো আছে সেখানে আমাদের একটা নিয়ন্ত্রণ আছে, আমাদের টুরিস্ট পুলিশ, জেলা পুলিশ এবং মাঠ পর্যায়ে প্রশাসনের কর্মকর্তারা সেটাকে একটা নিয়ন্ত্রণে রাখার জন্য কাজ করছে। আর জেলা সদরে আমাদের যে সমস্ত হোটেল, খাবারের হোটেল বা রেস্টুরেন্ট বলেন, এখানে কিন্তু আমরা একটা নিয়ন্ত্রণ, মিনিমাম একটা নিয়ন্ত্রণ যেটুকু জনসচেতনতার মাধ্যমে করা দরকার, এবং যেখানে প্রয়োজন হোটেলগুলোতে প্রয়োজনে আপনার মোবাইল কোর্ট পরিচালনা করে সেখানে নিয়ন্ত্রণ একটা প্রতিষ্ঠা ইতিমধ্যে করা হয়েছে। আমাদের সিলেটের মেয়র উনি নিজেও কাজ ঠিক করেন। আপনার কথা সূত্র ধরে বিশেষ করে এবার পশুর হাটটি কেমন হবে, সেটাতে আবার সংক্রমণ ছড়ানোর একটা সম্ভাবনা থাকে কিনা ইতিমধ্যে বিশেষজ্ঞরা একটা বিশ্লেষণ দিয়েছেন। আমরা আমাদের সঙ্গে যেমনটা বলছিলাম মোহাম্মদ হেলাল হোসেন, জেলা প্রশাসক খুলনা আছেন, আবারও আমরা একটু তার কাছে যাব। আমি শুধু প্রলয় জোয়ারদার আপনাকে মনে করিয়ে রাখবো, আপনাকে দিয়ে অনুষ্ঠান শেষ করব। শেষ কথা আপনার কি হবে, কারণ এই কোরবানির হাট সংক্রমণ সেগুলো তো থাকছেই, এর বাইরে আর কোনো কিছু কি বাকি ছিল যেটা করতে পারলে ভালো হতো? আপনি ভাবতে থাকুন, আমরা ততক্ষণে জেলা প্রশাসক খুলনার একটু কথা শুনে আসতে চাই। মোহাম্মদ হেলাল হোসেন বলবেন। হেলাল ভাই। ধন্যবাদ। আপনি যে বিষয়টা বলতেছেন, সামনে পবিত্র ঈদ উল আজহা, সেই ঈদ উল আজহা উপলক্ষে যে গরুর হাট, সেখানে করোনা সংক্রমণ হার বেশি থাকবে কিনা। তবে এটা সত্য যে আমাদের মুসলিম যে কালচার, সে কালচার অনুসারে এই পবিত্র ঈদ উল আজহার বাজারগুলোতে প্রচুর জনসমাবেশ হয়ে থাকে। সরকার যেহেতু আগামী 1 মাস সকল প্রকার গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছেন, আমরা মনে করি, এবং গত বছরও আমরা খুলনাতে বাংলাদেশের প্রথম অনলাইন কোরবানি হাটটি আমরা চালু করেছিলাম, যেটা পরবর্তীতে সরকার জাতীয় পর্যায়ে সারা বাংলাদেশের রেপ্লিকেট করেছিল। এবারও আমরা খুলনাতে আমরা অনলাইন কোরবানির হাট মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। আমরা খুলনাতে উদ্বোধন করব, এবং পাশাপাশি খুলনার প্রত্যেকটি সিটি কর্পোরেশন সহ প্রত্যেকটি উপজেলাতে আমরা চেষ্টা করছি অনলাইন কোরবানির হাটের মাধ্যমে পাবলিক অ্যাওয়ারনেস বিল্ড আপ করে যতটুকু সম্ভব এই অনলাইনে গরু কেনা বেচা করা যায়, তাতে করে বাজারে গণসমাবেশ কিছুটা হলেও কম হবে। এবং আমাদের এই গরুর হাট ম্যানেজমেন্ট করতে যে আমাদের স্থানীয় জনপ্রতিনিধি, অনেক ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে জেলা পুলিশ অনেক হিমশিম খেতে হয়। এই জিনিসটি আমরা এবারও গুরুত্ব দিচ্ছি, যাতে করে এই তথ্য প্রযুক্তির এই ডিজিটাল বাংলাদেশের সর্বোচ্চ মানে ব্যবহার এটা করে যদি হয় তাহলে তো অনেকাংশে, কারণ হাটও করতে হবে, পশু কোরবানির ব্যাপারটিও নিশ্চিত করতে হবে, ধর্মীয় বিধিবিধান বা ধর্মীয় সংস্কৃতি যে বিষয়গুলো আছে সেগুলো পালন করতে হবে, আবার করোনাকেও মোকাবেলা করতে হবে। অর্থাৎ সব মিলেই আমাদের এই চেষ্টাটি আমরা শেষ করব। আমি 30 সেকেন্ড সময় দিতে চাই, বিশেষ করে ফরিদ উদ্দিন, ব্রিটিশ সুপার সিলেট আপনাকে, তারপর প্রলয় কুমার জোয়ারদারকে দিয়ে অনুষ্ঠান শেষ করব। কি বলবেন 30 সেকেন্ডে, ফরিদ উদ্দিন? ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু সত্যি সত্যি সারা দেশব্যাপী ইন্ডিয়ান ভেরিয়েন্ট যেটা, এটা নিয়ে কিন্তু আমরা আতঙ্কিত, বাট আমরা চাই যে জনগণের সমন্বিত উদ্যোগে, সকল পক্ষে সমন্বিত উদ্যোগে এবং জনসচেতনতার মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আগামী যে কোরবানি ঈদ আছে সেটাতে আমি বিশ্বাস করি যে জেলা প্রশাসন থেকে যে বিধিনিষেধ দেওয়া হবে কোরবানির হাটগুলোকে, কারণ আমাদের গত বছরের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে আমরা কিভাবে কোরবানি হাটগুলো কন্ট্রোল করেছিলাম, সেভাবে আবার একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ধর্মীয় কাজও হবে। অসংখ্য ধন্যবাদ। প্রলয়, আপনার কাছে প্রশ্ন আগেই রাখা ছিল এবং শেষ কথা আপনার, কি যুক্ত করতে চান? কুরবানির হাট আমাদের সংস্কৃতির একটি অপরিহার্য, আবার রিলিজিয়ানের পয়েন্ট অফ ভিউ থেকে তো অবশ্যই, রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে কুরবানি হাটের জন্য
এসপি সিলেট যেমনটি বলেছিলেন, আমাদেরও কিন্তু বেনাপোল সীমান্ত আরো বর্ডারের পাশাপাশি আমরা যেটা বলি পুরাজ বর্ডার, এই বিষয়গুলা সীমান্তে যাতে অবৈধ পথে বা কোনো ধরনের গরুর হাটকে কেন্দ্র করে কিছু না হয়, আমরা কিন্তু একজন এডিশনাল এসপি এবং এডিসি কে নিয়ে আমি জেলা প্রশাসক কথা বলে অলরেডি আমরা একটা টেকনিক্যাল কমিটি করে দিয়েছি। খুলনার জেলা প্রশাসক যেমনটি বললেন অনলাইনে কিভাবে করতে পারি, আমরা গরুর বাজারকে কিভাবে স্থানান্তর করার জন্য আমরা কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে আছি। এই বিষয়টি আমাদের মাথায় আছে। সরকারি নির্দেশনার পাশাপাশি স্থানীয়ভাবে আমাদের স্থানীয় প্রশাসন মানে এলাকার সাথে সাযুজ্যপূর্ণ করে জনপ্রতিনিধিদের একটা বিরাট ভূমিকা থাকে, স্থানীয় জনগণের থাকে, তাদেরকে সম্পৃক্ত করা ছাড়া সম্ভব না। আমাদের একটা চমৎকার টিমওয়ার্ক আছে, আমরা এই বিষয়টা প্রপারলি অ্যাড্রেস করব। আর সেকেন্ডলি আমি আগেই যেটি আপনাকে বলেছিলাম, আমরা জানি কিন্তু মানি না, এই টেন্ডেন্সি আছে। আমরা নানা রকমের উদ্যোগ, কেমিস্ট্রি কিন্তু সিম্পল, মাস্ক পরা, সামাজিক দূরত্ব মানা, এই বিষয়গুলো কিন্তু আমাদের মুখস্থ হয়েছে। এরপরেও মানুষকে সম্পৃক্ত করে, যেমন আমরা এখন কি করছি, স্ট্রিক্ট বিধিনিষেধে গেছি। প্রত্যেকটি পয়েন্টে পুলিশ, আনসার, প্রশাসন, স্বাস্থ্যের পাশাপাশি কিন্তু আমরা জনপ্রতিনিধি রেখেছি বিভিন্ন, যেখানে এটা প্রস্তাব করবে, এটা রেড ক্রিসেন্ট করবে, এটা বাজার সমিতি করবে, এটা মালিক সমিতি করবে, এটা শ্রমিক করবে। আমরা কিন্তু এখানে যশোরে একটা কাজ করেছি, স্থানীয়ভাবেও বেনাপুলেও কিন্তু বন্দর এবং আমাদের যে বর্ডারিং এরিয়া যত সংগঠন আছে, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, তাদেরকে নিয়ে কখনো কালচারাল প্রোগ্রাম করছি, কখনো অ্যাওয়ারনেসের জন্য আমরা মাস্ক বিতরণ করছি, যেটা প্রচলিত। তার পাশাপাশি আমাদের সবচেয়ে বেশি যেটা কাজ করেছে সেটা হচ্ছে জনপ্রতিনিধি সহ স্থানীয় মানুষকে সম্পৃক্ত করতে পারা। সবাই চেষ্টা করছে, আমরা ভিন্নভাবে চেষ্টা করছি। এগুলা করতে পারছি বিদায় আজকে মনে একটু সহনীয় পর্যায়ে আছে। আমরা আশা করছি আমরা বসে নেই, সরকারি নির্দেশনা বাস্তবায়নের জন্য আমরা সর্বাত্মক, কারণ এই করোনা থেকে বাংলাদেশ মুক্তি পাক। আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় রোল মডেল, করোনা মোকাবেলায়ও কিন্তু রোল মডেল। পাশ্চাত্যের অনেক উন্নত দেশ হিমশিম খেয়েছে, ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ, বাংলাদেশে কিন্তু এই অবস্থা হয়নি, একজন মানুষও না খেয়ে মরেনি, করোনার জন্য এই অবস্থা হয়নি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে বাংলাদেশ সরকার, আমরা যারা ফিল্ড প্রশাসনে কাজ করি, সবাই মিলে এই নির্দেশনা স্বাস্থ্য নিরাপত্তার জন্য আমরা কাজ করব। বিশ্ব নিরাপদ থাকবে, বাংলাদেশ নিরাপদ থাকবে, আমরা। অসংখ্য ধন্যবাদ এবং তিনজনের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন শেষ করতে চাই। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন যে সীমান্তবর্তী অঞ্চল বা যেখানে পরিস্থিতি ভালো রয়েছে তাদের অভিজ্ঞতা একটু শেয়ার করছিলাম আমরা। এই ছিল আমাদের আজকের আয়োজন। সবসময় খবরের আপডেট পেতে চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।